নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। শুক্রবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা, রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয় বলে জানা যাচ্ছে। শুধু এবং তার পাশাপাশি সিজিও কমপ্লেক্স অভিযান হতে পারে বলে সূত্র মারফত খবর। আপনাদের জানিয়ে রাখি, আলোচনা হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। শুক্রবার রাতে এই বৈঠক হয় এবং এখানে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা হয় এই বৈঠকে বলে জানা যাচ্ছে, তার পাশাপাশি সিজিও কমপ্লেক্স অভিযান হতে পারে। আপনারা জানেন এখনো পর্যন্ত যে আরজিকর কাণ্ড রয়েছে, আরজিকর কাণ্ডে কিন্তু এখনো পর্যন্ত যে অসন্তোষজনক তাদের তদন্ত বলেই কিন্তু অভিযোগ তুলছে একদিকে যেমন জুনিয়র চিকিৎসকরা, অন্যদিকে রাজ্যের শাসক দল তারাও কিন্তু বারংবার সেই অভিযোগে সরব হচ্ছে। আর এবার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন, সেখানেই এই বিষয়টি উঠে এসেছে। কথা বলবো আমরা, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? আমরা দেখলাম যে শুক্রবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে মূলত কি কি বিষয় আলোচনা হয়? দেখো স্বর্ণালী, গতকাল সন্ধ্যার পরে একটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় কয়েক ঘন্টা ধরে বৈঠক হয়েছে। বেশ কয়েকটি বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই জায়গাতে আরজিকর ঘটনাতে দুই নেতৃত্ব একই সঙ্গে বৈঠক করেন এবং সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন জায়গায় বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন নিয়ে কথা হয়েছে। এছাড়াও আরজিকর পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের কি রণকৌশল রয়েছে তা নিয়েও একাধিক কথাবার্তা হয়েছে। এছাড়াও সেখানে ব্যক্তিগত কথা, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে তিনি কলকাতার বাইরে যাচ্ছে চিকিৎসার জন্য, তা নিয়েও কথাবার্তা হয়েছে। এবং এছাড়াও একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যেভাবে সিবিআই ইনকোয়ারি করা হচ্ছে তাতে কিন্তু অত্যন্ত অখুশি তৃণমূল কংগ্রেস। সিবিআই প্রায় 21 দিন ধরে তদন্ত করছে, এখনো পর্যন্ত ঘটনার কোনো কিনারা করতে পারেনি। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের সিজিও কমপ্লেক্স একটা অভিযান হতে পারে, তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। অর্থাৎ একটা সংকটজনক পরিস্থিতিতে রাজ্যে যখন একটা ঘটনা চলছে, তা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল রয়েছে, সেই জায়গাতে দুই নেতৃত্বের বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু রাজনৈতিক কর্মসূচিও কিন্তু অতি দ্রুত ঘোষণা করা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ফের প্রশ্নের মুখে সিভিক ভলেন্টিয়ার। মদ্যপ অবস্থায় পড়ুয়াদের আন্দোলনে ঢোকার অভিযোগ। পুলিশ লেখা বাইক নিয়ে সিথির মোড়ে সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ারকে আপনাদের জানিয়ে রাখি, বিটি রোডে যেখানে আন্দোলন করছিলেন পড়ুয়ারা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, সেখানেই কিন্তু এই ঘটনা। ফের প্রশ্নের মুখে সিভিক ভলেন্টিয়ার। মদ্যপ অবস্থায় পড়ুয়াদের আন্দোলনে ঢোকার অভিযোগ সামনে এসেছে এবং পুলিশ লেখা বাইক নিয়ে সিথি মোড়ে এই মদ্যপ অবস্থায় দেখা যায় সিভিক ভলেন্টিয়ারকে এবং তারপরেই আমরা দেখেছি পথ অবরোধ করেন দীর্ঘক্ষণ যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, প্রাক্তনীরা, তারা কিন্তু এই যে ঘটনা তার বিরুদ্ধেও কিন্তু পথ অবরোধ করেন, তার প্রতিবাদে পথ অবরোধ করেন। সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে। আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি, এখানে পুলিশ দেখে উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে না স্যার, বলুন দাঁড়ান আপনি। তারপর ছেড়ে এইখানে ওইখানে ও বসেছিল, আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। এই হচ্ছে বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? দেখেন আপনারা সেই ভিডিও। গতকাল রাতে ঠিক যে আন্দোলনের সময় সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় এসে পড়ুয়াদের আন্দোলনে ঢুকে পড়েছিলেন, সেই সময়ের যে ভিডিও দেখলেন আপনারা, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি এবং ইতিমধ্যেই সেই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
সায়ন লাহিড়ীকে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের আইনজীবী, রাজ্যের খবর এমনটাই রাজ্য এবং খবর আইনজীবী মহল সূত্রে আপনাদের জানিয়ে রাখি, সায়ন লাহিড়ী পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম সদস্য এবং তাকে নিয়েই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ রাজ্যে, এমনটাই জানা যাচ্ছে আইনজীবী মহল সূত্রে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? আইনজীবী মহল সেখান থেকে কি খবর রয়েছে? দেখো, আইনজীবী মহল সূত্রে যেটা জানা যাচ্ছে যে সায়ন লাহিড়ীকে নিয়ে বিচারপতি অমৃতা সিনহা গতকাল যে রায়দান করেছে এবং সেখানে যে উল্লেখ করেছেন যে তাকে আজ বেলা 2টোর মধ্যে ছেড়ে দিতে হবে এবং পাশাপাশি তিনি তার রায়ে উল্লেখ করেছেন যে তার বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না আদালতের অনুমতি ছাড়া। এই দুটি বিষয়কে নিয়ে কলকাতা হাইকোর্টের সেই একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য। এবং রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়ার মূল কারণ নিয়ম অনুযায়ী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই রায়কে চ্যালেঞ্জ জানাতে হয় এবং সেখানে আইনজ্ঞ মহলের বেশ কিছু আইনজ্ঞ মহল চেষ্টা করছেন কিভাবে ডিভিশন বেঞ্চকে এড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। এক্ষেত্রে যে যুক্তি হিসাবে অর্থনীতির আইনজীবী মহল যুক্তি হিসাবে দেখাচ্ছে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে রক্ষা কমিটির বিষয়টি নিয়ে কিন্তু সায়ন লাহিড়ী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্টের আর্জিকরের মামলা চলাকালীন প্রধান বিচারপতি 3 সদস্যের বেঞ্চ মন্তব্য করেছিলেন যে আর্জিকরের ঘটনাটি বিক্ষোভ এবং আন্দোলন চলতেই পারে, কিন্তু সেই আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। এখানে রাজ্য প্রশাসনের আইনজীবী হিসাবে কপিল সিব্বলের মন্তব্য ছিল আদালতের সাথে সওয়াল ছিল যে যদি কোন আন্দোলন বা বিক্ষোভে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় বা আইন শৃঙ্খলা ভঙ্গ হয়, সেখানে রাজ্য প্রশাসনের করার কি আছে। যে প্রধান বিচারপতি রায়কে ক্যান্ডিডেট মন্তব্য করেছিলেন যদি কোনো আইন না মেনে কোনো আন্দোলন করা হয় বা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করা হয়, যেখানে প্রশাসন মনে করছে আইন ভঙ্গ হচ্ছে, সেখানে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। প্রধান বিচারপতি এই মন্তব্যকে হাতিয়ার করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন এবং সায়ন লাহিড়ীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছিল সেইগুলিকে সুপ্রিম কোর্টে তারা পেশ করতে চলেছে। বিচারপতি অমৃতা সিনহার যে রক্ষা কমিটি সংক্রান্ত নির্দেশিত চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। যদিও এই মামলা ফাইলিংয়ের পর আগামী সপ্তাহের আগে এই মামলা শুনানি সম্ভব নয়, তার কারণ তুমি জানো সুপ্রিম কোর্টের 75 বছর বিচারের জন্য আগামীকাল যে অনুষ্ঠান রয়েছে সেখানে প্রধানমন্ত্রীও হাজির থাকবেন, ফলে এই মামলা আজকালের মধ্যে শুনানির সম্ভাবনা খুবই কম এবং আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকছে পীযূষ দা, যে তাহলে কি আজ সায়ন লাহিড়ীকে ছাড়ার সম্ভাবনা রয়েছে আদৌ? দেখো, যদি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবার পর যদি দেখা যায় যে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে মামলা দায়েরের পর ডায়েরি নাম্বার পাওয়া গেল, জেনারেল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে গেলে ইমেলের মাধ্যমে মামলা দায়ের করলে বা অনলাইনে মামলা দায়ের করলে সেখানে একটি ডায়েরি নাম্বার পড়ে, কিন্তু সেখানে মামলার প্রকৃত নাম্বার পড়ে না। প্রকৃত নাম্বার না পড়া পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলার শুনানি গ্রহণ করতে পারবে না। এই ডায়েরি নাম্বার দেখিয়ে সুপ্রিম কোর্টে আবেদন হয়েছে, এইটা দেখিয়ে কলকাতা পুলিশ সায়ন লাহিড়ীকে আটকে রাখতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটি সম্ভাবনা থেকে যাচ্ছে যেহেতু মামলাটি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট হয়নি বা সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো স্থগিতাদেশ নেই, এক্ষেত্রে সায়ন লাহিড়ীর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে আদালত অবমাননা। তার কারণ বিচারপতি অমৃতা সিনহা তার রায়ে পরিষ্কার উল্লেখ করেছেন যে 31 তারিখ বেলা 2টোর মধ্যে সায়ন লাহিড়ীকে ছেড়ে দিতে হবে। এখন দেখার কলকাতা পুলিশ আজকের মধ্যে সেই মামলা দায়ের করতে পারে কিনা তার উপরই নির্ভর করছে তার পরবর্তী পদক্ষেপ। একদমই পীযূষ দা, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।
আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ধর্ষণের অভিযোগের তদন্তে গিয়ে অভিযুক্ত ও তার সঙ্গীদের হাতে আক্রান্ত ইনচার্জ সহ 9 জন পুলিশ কর্মী গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। দুজনকে হাসনাবাদের খড়মপুরের ঘটনা এটি। স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এক মহিলা শুক্রবার এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন হাসনাবাদের মুরারিশা আউটপোস্টে। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ এবং বেশি রাতে খড়মপুর এলাকায় ওই অভিযুক্তের বাড়িতে তদন্তে যায় পুলিশ এবং তখনই অভিযুক্ত এবং অভিযুক্তর সঙ্গীরা পুলিশকে ঘিরে ফেলে। লাঠি দিয়ে মারধর করা হয় পুলিশ কর্মীদের। মারধরের ফলে মুরারি সাহা আউটপোস্টের ইনচার্জ সহ মোট 9 জন পুলিশ কর্মী আহত হন। কথা বলবো এ নিয়ে, সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ ঘটেছে, কি ঘটেছে রাতে? দেখো, উত্তর 24 পরগনার হাসনাবাদের খড়মপুরে যে রাজেশ শেখ তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিয়ের প্রতিশ্রুতিতে একাধিকবার ধর্ষণ। গতকালকে রাত্রিবেলা অর্থাৎ শুক্রবার রাত্রিবেলা বেবিয়া থানার আউটপোস্টের যে পুলিশ আধিকারিক আছে তিনি পুলিশ সঙ্গে নিয়ে তারা যায় তদন্তে, অর্থাৎ অভিযোগের ভিত্তিতে। সেই সময় অভিযুক্ত এবং তার সহকর্মীরা তাদেরকে বেধড়ক মারধর করে, লাঠি লোহার রড দিয়ে মারধর করে এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। ইতিমধ্যে কিন্তু পুলিশ একটি সুমোটো মামলা রুজু করেছে এবং 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তাদের পরিকল্পিতভাবে হামলা, তাদেরকে খুনের চেষ্টা সহ একাধিক ধারা রয়েছে, যেখানে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলার পরে হেফাজতে নিয়ে তদন্তকারীরা জানতে চাইছে যে এরা কেনই বা হামলা চালালো পুলিশের ওপরে, যেখানে যেন সম্প্রীতিকালে আর্জি ঘরে ঘটনা যখন রাজ্য দেশ তোলপাড়, তার মধ্যেই নতুন করে পুলিশ আক্রান্ত, অর্থাৎ ধর্ষণের অভিযোগে তদন্ত করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে। রীতিমতো পুলিশ মহলে কিন্তু একটা কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে তাদেরকে হেফাজতে নিয়ে। এবং মূল অভিযুক্ত রাজেশ শেখ কিন্তু এখনো পর্যন্ত ফেরার, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে হাসনাবাদ থানার পুলিশ এবং পাশাপাশি এর সঙ্গে কারা ছিল, কেনই বা পরিকল্পিত হামলা চালালো সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। সব মিলে তাকে হেফাজতে নেওয়ার পরে জানা যাবে পুলিশের ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে পরিকল্পিত হবে। এই আক্রমণের পিছনে মূল উদ্দেশ্যটা ছিল তাহলে কি কোনো রকম ভাবে আগেকার থেকে কি অভিযুক্ত এবং সহকর্মীরা রেডি ছিল এবং পুলিশ আসলে তাদের উপরে হামলা চালানো হবে, না এর পিছনে কোনো ইন্ধন ছিল কিনা সেটাও তদন্তকারীরা রাখছে তাদের তদন্তে। সামনে গোটা প্রক্রিয়া যাতে হেফাজতে নেওয়ার পরে তাদের চেষ্টা করছে এবং মূল অভিযুক্ত যে রাজেশ শেখ তার যে মোবাইল ফোনের লোকেশন যাওয়ার তারা ফলো করছে এবং আরো যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে তাদের তল্লাশি করে তাদের গ্রেপ্তার করার কথা দ্রুত জানিয়ে দেওয়া বৈশাখ জেলার পক্ষ থেকে। একদমই, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। বাঁকুড়ায় শালতোরায় বিস্ফোরণে মৃত্যু যুবকের। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ বলে এক্স হ্যান্ডেলের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সূত্রে খবর, একটি বাইকে থাকা বিস্ফোরক ফেটে মৃত্যু হয় জয়দেব মণ্ডলের। বাইকে করে শালতোরা থানার লালপাহাড়ি দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয় বলে খবর। প্রথমে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় জয়দেবকে, পরে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ, কি জানা যাচ্ছে মূলত, কিভাবে এই ঘটনা, শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি উল্লেখ করেছেন তার পোস্টে? দেখো, গতকাল শালতোড়ার যে লাপাড়ি এলাকা, অর্থাৎ লাপাড়ি গ্রাম সংলগ্ন যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কেই কিন্তু এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে বাবলু মণ্ডল ওরফে জয়দেব মণ্ডল, তিনি 52 বছরের এক বয়স্ক যুবক। তিনি সেই সময় গতকাল সন্ধ্যেবেলায় বাইকে করে বাইকের ডিকিতে কোনো দাহ্য বস্তু অর্থাৎ বিস্ফোরক তিনি পরিবহন করছিলেন। আচমকায় সেই গাড়িতে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনা ঘটার সাথে সাথেই তিনি গুরুতরভাবে ঘটনাস্থলেই আহত অবস্থায় পড়ে থাকেন। শালতোরা থানার পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে সেখানে কিন্তু মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষদের কাছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে নানা রকম প্রতিক্রিয়া উঠতে শুরু করে। প্রথমত যে এই যে বাবলু মণ্ডল অর্থাৎ জয়দেব মণ্ডল, তিনি এই ধরনের বিস্ফোরক কোথায় থেকে নিয়ে আসছিলেন এবং কি কাজের ব্যবহারের জন্য নিয়ে এসেছিলেন, এটা কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু ইতিমধ্যেই। যদিও রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু এক্সহ্যান্ডেলে পোস্টে জানিয়েছেন যে এই জয়দেব মণ্ডল তিনি কিন্তু যে বিস্ফোরক পরিবহন করছিলেন তা শালতোড়ার মূলত যে সকল অবৈধ পাথর খাদানগুলি রয়েছে, সেই পাথর খাদানগুলিতে
বিস্ফোরণের কাজে যে ব্যবহৃত হয় ডিটোনেটর বা ডিনামাইট জাতীয় দাহ্য বস্তু, সেই কারণে কিন্তু তিনি নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই কিন্তু ব্লাস্ট হয়, যার কারণে কিন্তু তিনি মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে কিন্তু পথে নেমেছে স্থানীয় যে বিজেপি বিধায়ক রয়েছে চন্দনা বাউরি। শালতলার যে চৌমাথা মোড় এলাকা, সেই চৌমাথা মোড় এলাকা কিন্তু দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় মূলত পুলিশের বিরুদ্ধে। পুলিশকে বারংবার বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিচ্ছেন যে এর ঘটনার সঠিক তদন্ত কিন্তু করতে হবে। হঠাৎ তুমি বুঝতে পারছো যে এই ঘটনা পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের সামনে উঠে আসেনি। তবে পুলিশ ঘটনাস্থল এলাকায় কিন্তু রয়েছে, পুলিশ ব্যারিকেড বসানো রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঠিক তদন্ত হবে এই আশা নিয়ে হয়তো জেলার উচ্চপদস্থ পুলিশ কর্তারা এইখানে কিন্তু উপস্থিত হয়েছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। এ বিষয়ে কি বলছেন শালতলার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি, ঠিক কি তার অভিযোগ শুনুন। লাউপাহাড়ি বলে একটা জায়গা আছে, তো সেই জায়গায় মোটরসাইকেলে করে যখন উনি বেরোচ্ছিলেন সেই মুহূর্তে ওই যে কিছু বিস্ফোরক উনি নিয়ে যাচ্ছিলেন, সেই বিস্ফোরকগুলি ব্লাস্ট হয় এবং আমার কাছে যে ভিডিও আছে সেটাতে আমি দেখে বুঝতে পারলাম ওনার একটি পা পুরোপুরি নেই, একদম শরীরের মধ্যে নেই, পুরো পাটা উড়ে গেছে এবং পুরো সাইড মানে ওর হাত পা গুলো মুখটা যেটা দেখলাম ওনার মানে পুরো এই উপরের যে চামড়া সেই চামড়াটা উঠে গেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে মানে স্পষ্ট আমি বুঝতে পারছি যে উনি কোনো বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন এবং এত জোর আওয়াজ হয়েছে, সেই আওয়াজ পুরো 4টা গ্রাম কেঁপে উঠেছে। এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছেন তার কি প্রতিক্রিয়া শুনবো। আমি জানি না এটা শুভেন্দু বাবুর লোক না দুষ্কৃতিকারী, আমি বলতে পারবো না। বেআইনি খনন কাজ আজকে 5 বছর বন্ধ হয়ে গেছে, আপনার কয়লা বন্ধ হয়ে গেছে, বালি বন্ধ হয়ে গেছে, পাথর বন্ধ হয়ে গেছে, সব তো বন্ধ আছে। তার জন্য তো সব দুষ্কৃতকারীদের দৌরাত্ম বেড়েছে না। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কলকাতার শো বাতিল করলেন শ্রেয়া ঘোষাল। আরজি কর কাণ্ডের প্রতিবাদেই এমন সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের। আপনাদের জানিয়ে রাখি, এই সিদ্ধান্ত এবার গ্রহণ করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। কলকাতার শো বাতিল করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। আপনাদের জানিয়ে রাখি, আরজি কর কাণ্ডের প্রতিবাদেই কিন্তু এমন সিদ্ধান্ত। 14ই সেপ্টেম্বর নির্ধারিত অনুষ্ঠানের দিন ছিল এবং নতুন সূচিতে অক্টোবরে হতে পারে অনুষ্ঠান, এমনটাই জানা যাচ্ছে এবং অনুষ্ঠানের নতুন দিনেও বৈধ থাকবে বর্তমান টিকিট। আপনাদের জানিয়ে রাখি, আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার শো বাতিল করলেন শ্রেয়া ঘোষাল। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে মূলত এই যে শো বাতিল, তার ঠিক কারণ কি? দেখো, এর আগে অরিজিৎ সিং প্রতিবাদ জানিয়েছেন আরজি কর ঘটনার প্রেক্ষিতে, এবার তার মতো করে প্রতিবাদ করলেন শ্রেয়া ঘোষাল। বলিউডের সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল তিনি একটি বার্তা দিয়েছেন। সম্প্রতি ইশক এফএম এর সঙ্গে তার যে কনসার্ট রয়েছে, শ্রেয়া ঘোষাল লাইভ অল হার্টস টু ইশক এফএম গ্র্যান্ড কনসার্ট, এই ইশক এফএম এর অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আগামী 14ই সেপ্টেম্বর। কিন্তু সেই সম্প্রতি কলকাতায় যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘৃণ্য এবং জঘন্য ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং নিজে একজন নারী হয়ে ওই নারী যে বর্বরতার মধ্য দিয়ে গিয়েছেন সে কথা ভেবে তিনি অত্যন্ত দুঃখিত। সে কথা জানিয়েই তিনি এই অনুষ্ঠানটি বাতিল করছেন, তিনি কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আগামী অক্টোবর মাসে এই পুনর্নির্ধারণ করা হবে নতুন তারিখ। এবং এইটা এই বিষয় একই সঙ্গে তিনি তার এই যে হঠাৎ করে তিনি বাতিল করলেন তার জন্য তার পাশে তার বন্ধু এবং অনুরাগীদের তার পাশে থাকার জন্য অনুরোধ করেছেন এবং তিনি বলেছেন যে নতুন তারিখ তিনি খুব শীঘ্রই ঘোষণা করবেন এবং 14ই সেপ্টেম্বরের জন্য ইতিমধ্যেই যে সমস্ত অনুরাগীরা টিকিট সংগ্রহ করেছিলেন তাদের সেই টিকিট অক্টোবর মাসে নতুন যে তারিখে অনুষ্ঠানটি হবে পুনর্নির্ধারিত হবে সেই তারিখেও বর্তমান টিকিট বৈধ থাকবে বলেই জানিয়েছেন শ্রেয়া ঘোষাল। এমনটাই বার্তা দিয়েছেন বলিউডের এই শিল্পী।
একদম ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবার শ্রেয়া ঘোষালের, সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের 14ই সেপ্টেম্বর ছিল তার অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপবাবু, এবার কলকাতার শো বাতিল করলেন শ্রেয়া ঘোষালের। আগে আমরা দেখেছি অরিজিৎ সিং, তিনিও কিন্তু এই আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ দেখিয়েছিলেন, আর এবার সেই একই সুর শ্রেয়া ঘোষালের গলায়ও। কি বলবেন? দেখুন, শ্রেয়া ঘোষাল ভারতবর্ষের এই মুহূর্তে অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী। শ্রেয়া ঘোষালের গলার মূর্ছনায় মুগ্ধ হয় না এরকম ভারতবাসী খুঁজে পাওয়া বিরল। শ্রেয়া ঘোষাল একজন মহিলা হিসেবে আরজি করের ঘটনার যে প্রতিবাদ জানিয়েছেন, সেই প্রতিবাদকে আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা শুধু শ্রেয়া ঘোষালের কাছে আবেদন করব, আরজি করের ঘটনা আমরা সবাই চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু শ্রেয়া ঘোষাল বর্তমানে মুম্বাইতে থাকেন, মহারাষ্ট্রে। এই মহারাষ্ট্রের বদলাপুরে যে স্কুলের মধ্যে স্কুল ছাত্রীদের, যাদের ক্লাস 3 এবং ক্লাস 4 এর ছাত্রীদের, বিজেপি নেতা পরিচালিত স্কুল, সেই স্কুলের স্কুল ছাত্রীদের উপর যৌন নির্যাতন হয়েছে, তার বিরুদ্ধে যদি শ্রেয়া ঘোষাল একটা বিবৃতি দেন, তাহলে আমরা এটুকু বুঝবো যে উনি সমস্ত জায়গায় এইটা একটা সামাজিক ব্যাপার। অরূপবাবু, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে, আপনারা শুনলেন তার কি প্রতিক্রিয়া এই ঘটনায়। আপনাদের জানিয়ে রাখি, এবার কলকাতার শো বাতিল করলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এমন সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের। 14ই সেপ্টেম্বর ছিল এই নির্ধারিত অনুষ্ঠানের দিন এবং নতুন সূচিতে দেখা যাচ্ছে যে অক্টোবরে হতে পারে এই অনুষ্ঠান এবং অনুষ্ঠানের নতুন দিনেও বৈধ থাকবে বর্তমান টিকিট, এমনটাই জানা যাচ্ছে। আমরা দেখেছি এর আগেও একাধিক যে সঙ্গীত শিল্পী রয়েছেন, অরিজিৎ সিং থেকে শুরু করে যারা বলিউড অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, শুধুমাত্র তাই নয়, টলিউডের যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তারাও কিন্তু একই সঙ্গে এই আরজি কর কাণ্ডের প্রতিবাদ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের। 14ই সেপ্টেম্বর ছিল তার অনুষ্ঠানের দিন এবং কলকাতার সেই শো বাতিল করলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। কলকাতার শো এবার বাতিল করলেন শ্রেয়া ঘোষাল। আগামী 14ই সেপ্টেম্বর ছিল তার এই অনুষ্ঠানের কর্মসূচি এবং অনুষ্ঠানের দিন এবং সেই যে শোটা বাতিল করেছেন তিনি। কথা বলবো, বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন ফোন লাইনে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতার শো বাতিল করলেন শ্রেয়া ঘোষাল, কি বলবেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাইনি কি বলেছেন। হ্যাঁ রাহুল বাবু, এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতার শো বাতিল করলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে একদম সঠিক। যেভাবে মানুষের মনে এটা আঘাত করেছে, স্বাভাবিকভাবেই সমস্ত স্তরের মানুষের মধ্যে এটা দারুণভাবে সাড়া জাগিয়ে তুলেছে। তৃণমূল কংগ্রেস এর সারমর্ম বুঝতে পারছে না। তৃণমূল কংগ্রেস বলতে অন্য হয়েছে, আরে লাগাতার হতে 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 তারপরে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ পঞ্জীভূত হয়েছে, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ আরজি কর দিয়ে হচ্ছে। আর একজন ডিউটিরত ডক্টরকে হসপিটালের মধ্যে যদি তার বিন্দুমাত্র নিরাপত্তা না থাকে, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে চিন্তাজনক। তৃণমূল হচ্ছে ধর্ষকদের পার্টি, ওরা এই জাতীয় খুন ধর্ষণ করে করেই আজকে এত দূর এসছে, সেই জন্য ওদের গায়ে গুলো লাগবে না। কিন্তু তৃণমূলেরও প্রচুর মানুষ যারা সমর্থক, তারাও কিন্তু মোমবাতি জ্বালাতে গিয়েছিল, তারাও কিন্তু এই যে ছাত্র আন্দোলনে সামিল হয়েছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় তারাও কিন্তু মোমবাতি মিছিল করেছে। অতএব সেই কারণে তৃণমূল কংগ্রেসের আগামী দিন কিন্তু বড় ভয়ঙ্কর খারাপ আসছে। এই শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান বাতিল থেকে এটা আবার প্রমাণ হলো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে। আরো এখন সময় আরো একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো যে খবরের দিকে। ফের প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ার। মদ্যপ অবস্থায় পড়ুয়াদের আন্দোলনে ঢোকার অভিযোগ। পুলিশ লেখা বাইক নিয়ে সিঁথির মোড়ে সিভিক ভলান্টিয়ার। ইতিমধ্যেই সেই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি সেই সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি যে আন্দোলন করছিলেন পড়ুয়ারা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং প্রাক্তনীরা। সেখানেই এই ঘটনা এবং সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। শুনবো সেই ভিডিও। করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি, এখানে পুলিশ দেখা উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে না স্যার, বলুন দাঁড়ান আপনি। তারপর ছেড়ে এইখানে ওইখানে ও বসেছিল, আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। এই হচ্ছে বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? আপনারা দেখলেন যে ভিডিও। ঠিক এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে ঠিক কি ঘটনা? পড়ুয়ারা তারা ঠিক কি অভিযোগ করছেন? বর্তমানে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে? দেখুন, যারা আন্দোলনকারীরা ছিলেন তারা দাবি করেছেন যে এই ভিডিও তাদেরই তোলা বলে তারা এমনটাই দাবি করেছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে ফের প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ারের কাছে করা। কারণ গতকালকে সিটির মোড়ে যখন এই আন্দোলন চলছিল, রবীন্দ্র ভারতীর যারা পড়ুয়ারা রয়েছে তারা এই আন্দোলন চালাচ্ছিল, রাত জাগো একটি কর্মসূচি তারা চালাচ্ছিল এই আরজি করে বিরোধিতা করে। এবং সেই জায়গা থেকে যেটা দেখা যায় যে তারা যেখানে বসেছিল রাস্তাতে, সেই দুই সাইডেই কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল। কিন্তু সেই ব্যারিকেড খুলে ঢুকে পড়ে একজন সিভিক ভলান্টিয়ার, তার বাইকে পুলিশ লেখা ছিল, পুলিশের লোগো দেওয়া ছিল। সেই সিভিক ভলান্টিয়ার যখন ঢুকে পড়ে তখন রীতিমতো পড়ুয়াদের তরফ থেকে প্রশ্ন করতে গেলে তারা দেখতে পায় যে রীতিমতো মদ্যপ অবস্থায় রয়েছে। এবং তারপরেই কিন্তু তাদের মধ্যে কথা কাটাকাটি চলে এবং তারপরে পড়ুয়াদের তরফ থেকে একটি অভিযোগ করা হয়। এবং তারপরেই যেটা দেখা যায় যে পুলিশ নিজে সুমোটো করে এই যে সিভিক ভলান্টিয়ার তাকে গ্রেপ্তার করে। কিন্তু তাকে যতক্ষণ না গ্রেপ্তার করেছে তারা আন্দোলনে তারা ছিল এবং তারা বিক্ষোভ দেখিয়েছে কেনই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হবে না বলে পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছে। এবং সেই বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং ইতিমধ্যেই যেটা লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে তাকে সার্ভিস থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। এই হচ্ছে বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করবেন? কেন করছেন? আইনের পথে রাখুন। করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি, এখানে পুলিশ দেখা উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে না স্যার, বলুন দাঁড়ান আপনি। তারপর ছেড়ে এইখানে ও বসেছিল, আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। এই হচ্ছে বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করবেন? কেন করছেন? আইনের পথে রাখুন। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আজই সায়ন লাহিড়ীকে ছেড়ে দেওয়া হবে। পুলিশ সূত্রে এমনটাই খবর। ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ীকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট এবং আজই মুক্তির নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আজই সায়ন লাহিড়ীকে ছেড়ে দেওয়া হবে, পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এখনো পর্যন্ত কি খবর রয়েছে? তোমাকে জানিয়ে রাখবো যে গতকালই হাইকোর্টের অমৃতা সিনহা জাস্টিস তিনি একটি রায় দেন। তিনি বলেন, অর্ডার করেন
যে এই ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ীকে অবিলম্বে ছাড়তে হবে এবং একটা টাইম ডেডলাইন দিয়ে দেয় যে আজকে 2টোর মধ্যে তাকে ছাড়তে হবে এবং তার বিরুদ্ধে কোন রকম কড়া পদক্ষেপ নিতে পারবে না কোর্টের নির্দেশ ছাড়া, এমনটাই কিন্তু পুলিশকে অর্ডার করে। তারপরেই যেটা দেখা যায় যে আজকে সকালে তারা কলকাতা পুলিশের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে মুভ করে এবং যেটা তার মধ্যেই দেখা যাচ্ছে যে যেহেতু তারা তড়িঘড়ি শুনানির আর্জি জানায়নি, সেক্ষেত্রে পরের সপ্তাহে এই শুনানি হতে পারে। তবে তার আগে যেহেতু হাইকোর্টের অর্ডার রয়েছে, জাস্টিস অমৃতা সিনহার অর্ডার রয়েছে, সেই কারণের জন্য কিন্তু আজকে আর কিছুক্ষণের মধ্যেই যে 2টো ডেডলাইন দেওয়া হয়েছে দুপুর 2টো, তার মধ্যেই কিন্তু আজকে যেমনটা জানা যাচ্ছে প্রায় 1:50 থেকে 55 নাগাদের মধ্যেই এই সায়ন লাহিড়ী তাকে ছাড়া হবে এবং ইতিমধ্যেই যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ডকুমেন্ট যে প্রসেসিং থাকে সেগুলো কিন্তু ব্যাংকের কোর্টে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং আজকে 2টোর মধ্যেই সায়ন লাহিড়ীকে ছেড়ে দেওয়া হবে পুলিশের তরফে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আর এবার আবারও নজর রাখবো আরজি করের দিকে। আরজি করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জারি। আজ থেকে শুরু হলো টেলিমেডিসিন পরিষেবা। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত পরিষেবা। রবিবার জুনিয়র চিকিৎসকদের হেলথ ক্যাম্প, নির্যাতিতা চিকিৎসকের নামে হেলথ ক্যাম্প করা হবে বলে জানা যাচ্ছে। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হবে এবং রবিবার জুনিয়র চিকিৎসকদের হেলথ ক্যাম্প রয়েছে। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা দেবেন জুনিয়র চিকিৎসকরা। আরজি করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন একদিকে জারি রয়েছে, তাদের কর্মবিরতি একদিকে চলছে, অন্যদিকে আজ থেকে শুরু হলো টেলিমেডিসিন পরিষেবা। এর মধ্যেই শুরু হলো টেলিমেডিসিন পরিষেবা সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা এবং তার পাশাপাশি রবিবার জুনিয়র চিকিৎসকদের হেলথ ক্যাম্পও রয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসক তারা এই মুহূর্তে কর্মবিরতি চালাচ্ছেন। 23 দিন ধরে লাগাতার কর্মবিরতি, বিচারের দাবি, উই ওয়ান্ট জাস্টিস, তাদের যে নির্দিষ্ট দাবি রয়েছে সেই দাবি কিন্তু তাদের একই রকম ভাবে রয়েছে। কিন্তু এই কর্মবিরতির পাশাপাশি যাতে কোনোভাবেই চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয় সেই লক্ষ্যেই কিন্তু শনিবার সকাল 10টা থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন আন্দোলনরত এই জুনিয়র ডাক্তার যারা রয়েছেন। তারা ইতিমধ্যেই ঠিক কোন কোন বিভাগ রয়েছে এবং কিভাবে এই টেলিমেডিসিন পরিষেবা আপনারা দিচ্ছেন? তো এটা আমরা কাল রাত্রিরেই একটা পেজে দিয়েছিলাম কি আমরা এরকম টেলিমেডিসিন চালু করছি। তো আমাদের প্ল্যান ছিল 10টা থেকে স্টার্ট করে, 10টা থেকে 2টো, কিন্তু এত রেসপন্স কাল রাত্রির থেকে কি আমরা অলরেডি 9:30 থেকে স্টার্ট করে দিয়েছি। এখানে আমাদের 4টে নাম্বার সার্কুলেট করা হয়েছে, 4টে নাম্বারে রিপিটেডলি ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ আর ভিডিও কলও আমাদের সুবিধা দেওয়া আছে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওই 4টে নাম্বারে আমরা সব হোয়াটসঅ্যাপ অ্যাটেন্ড করছি, কলও অ্যাটেন্ড করছি, প্লাস আমরা ভিডিও কলও অ্যাটেন্ড করছি। তার সাথে সাথে ওনাদের চিফ কমপ্লেন জানছি। এবার আমাদের এখানে বলতে গেলে অলরেডি 8-9টা বিভাগে ডাক্তারবাবুরা বসে আছেন, গাইনি, পেডিয়া, আমাদের তারপর হচ্ছে সার্জারি, মেডিসিন, তার সাথে হচ্ছে আমাদের নিউরোর ডাক্তারবাবুরা আছেন, এমার্জেন্সি ডাক্তারবাবু, সবাই বসে আছেন। আমরা এটা কন্টিনিউ আমরা টিম বানিয়ে একটা কাজ করছি। তার সাথে আমরা এরকম একটা প্রেসক্রিপশন বানিয়েছি। এটাও আমাদের প্রেসক্রিপশন, এখানে লেখা আছে অভয়া ক্লিনিক, আমরা এটা জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে করছি। আর এটা হচ্ছে আরজিকর বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, তার সাথে হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। এটা নিয়ে আমরা প্রেসক্রিপশন আগে চিফ কমপ্লেন জানছি, তার অ্যাকর্ডিংলি যেরকম একটা কনসালটেন্ট করা যায় আমরা ওরকম করছি। তার সাথে যখন কথা হয়ে যাচ্ছে আমাদের পেশেন্টের সাথে, তারপরে এই প্রেসক্রিপশনের লিখে আমরা ছবি দিয়ে ওনাদের পাঠিয়ে দিচ্ছি অ্যাডভাইসগুলো, তাহলে যেন ওই অ্যাডভাইসটা ওনারা ফলো করতে পারেন। আর আমরা ওনাদের রেসপন্সও চাইছি। আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে, ফোনে কাজ চলছে আর রেসপন্সও খুব ভালো আসছে। আমরা যত আউটরিচ হতে পারে, নর্থ বেঙ্গল, সুন্দরবন, সব জায়গা থেকে আমাদের কাছে অলরেডি ফোন চলে এসছে। তো আমরা ওইটা কন্টিনিউ করতে চাইছি। আর এরকম করে এটা আমরা কাজ, মানে 10টা থেকে 2টো আমরা এখন ডেলি চালাবো। জাস্টিসের দাবি কিন্তু প্রেসক্রিপশনেও উল্লেখ রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই কারণেই টেলিমেডিসিন পরিষেবা এবং আগামীকাল ফিজিক্যালি একটি হেলথ ক্লিনিক চালু করা হবে অভয়া ক্লিনিক নামে। সেখানেও কিন্তু সরাসরি রোগী এবং তার পরিবারের লোকজন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে তারা চিকিৎসা পরিষেবা পাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।
আরও এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। কলকাতা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ। বিমানের ইঞ্জিন কাজ না করায় জরুরি অবতরণ। কলকাতা বেঙ্গালুরুগামী বিমানের সমস্যা। 163 জন যাত্রী নিয়ে অবতরণ বিমানের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে এই বিমানের জরুরি অবতরণ ঠিক কি কারণে? কলকাতা বিমানবন্দরের সূত্রে মারফত যেটি খবর, কলকাতা থেকে বেঙ্গালুরুগামী যে ইন্ডিগো একটি বিমান ছিল, সেই 163 জন যাত্রী নিয়ে কিন্তু ছেড়েছিল কলকাতা থেকেই। কলকাতার আসার সময় যে পাইলট লক্ষ্য করেন যে তার বিমানের ডান দিকে ইঞ্জিনে সঠিকভাবে কাজ করছে না। এরপরেই কিন্তু কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম সেখানে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে এবং জরুরি ভিত্তি অবতরণের অনুমতি চাই। এরপরেই কিন্তু বিমানবন্দর নিযুক্ত জরুরি পরিষেবাগুলো সেই মতোই কিন্তু রানওয়ের ধারে তাকে মোতায়েন অনুমতি দেয়। বিমানটি সুরক্ষার সঙ্গে যে কলকাতা বিমানবন্দর অবতরণ করায় পরবর্তী সময় বিমান থেকে যে যাত্রী নামিয়ে নিয়ে আসা হয় সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ। ইঞ্জিনিয়ার বিমানটি মেরামতির কাজ করছে। তবে এই ধরনের যে যান্ত্রিক ত্রুটি নিয়ে নিরাপত্তা যে বারবার প্রশ্নের মুখে যে বিমান কর্তৃপক্ষগুলো। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। নবদ্বীপে মঞ্চস্থ করা গেল না চন্দন সেন কৌশিক চট্টোপাধ্যায়ের নাটক চৈতন্য বিমঙ্গল। নবদ্বীপের গৌড়ী ও বৈষ্ণব সমাজের অভিযোগের ভিত্তিতেই বন্ধ করা হলো চন্দন সেন এবং কৌশিক চট্টোপাধ্যায়ের চৈতন্য বিমঙ্গল। তাদের অভিযোগ, ইতিহাসকে বিকৃত করা হয়েছে এই নাটকে। নবদ্বীপ পুরসভাকে সেই অভিযোগ জানানো হয় তাদের পক্ষ থেকে এবং পুরসভার নির্দেশে বন্ধ করা হলো চন্দন সেনের চৈতন্য বিমঙ্গল নাটকের মঞ্চায়ন। নাটক বন্ধে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। আপনাদের জানিয়ে রাখি, পুরসভার নির্দেশে এবার বন্ধ করা হলো চন্দন সেনের চৈতন্য বিমঙ্গল নাটকের মঞ্চায়ন। এবং যেই অভিযোগ করা হয়েছিল নবদ্বীপ পুরসভাকে, অভিযোগ ছিল ইতিহাসকে বিকৃত করা হয়েছে এই নাটকে। নবদ্বীপ পুরসভাকে সেই অভিযোগ জানানো হয় এবং তারপরই পুরসভার নির্দেশে বন্ধ করা হলো চন্দন সেনের চৈতন্য বিমঙ্গল নাটকের মঞ্চায়ন। নাটক বন্ধে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। গৌড়ী ও বৈষ্ণব সমাজের আপত্তিতেই বন্ধ নাটক। না, আমরা নাটকটা দেখিনি সত্যি কথা, কিন্তু আমরা যেটা মানে খবরটা পেয়েছি আমরা স্ক্রিপ্টটাতে, তাতে কিন্তু এই বিষয়টা কিন্তু রয়েছে। আমরা যদিও নাটকটা মঞ্চস্থ হতে দেখিনি, কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমাদের গৌড়ী বৈষ্ণব সমাজের সকলেই আমরা জানতে পেরেছি যে এরকম ধরনের একটা দৃশ্য উত্থাপন করা। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।